নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ট্রান্সফার নিউজ নিয়ে, যেখানে ইস্ট বেঙ্গলের দু প্রান্তে দুই প্লেয়ার আসতে চলেছে। তাদের নিয়ে আপডেট শেয়ার করার সাথে সাথে বিদেশি প্লেয়ার, ইন্ডিয়ান প্লেয়ার এবং আমাদের জাতীয় দলের কিন্তু আজকে একটা বড় ম্যাচ রয়েছে, সেই নিয়েও কথা বলার রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো শুরুতেই যদি আমাদের আইএসএলের পরিচিত বিদেশি প্লেয়ার এবং ইস্ট বেঙ্গলের প্রাক্তন প্লেয়ারকে নিয়ে কথা বলি, 27 বছর বয়সী স্প্যানিশ সেন্টার ফরওয়ার্ড পজিশনের প্লেয়ার জাভিয়ার সিবেরিও টোরো জামশেদপুর এফসিতে এই সিজনে যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে খালেদ জামিলের আন্ডারে, এবং জামশেদপুর তাকে পরের সিজনে রাখছে না তোমাদের জানিয়েছিলাম, শুধুমাত্র অফিসিয়াল ঘোষণা আসাটা সময়ের ব্যাপার। তো সেই অফিসিয়াল ঘোষণা এবার জামশেদপুরের তরফ থেকে এসে গেছে। 40 ম্যাচে 13 গোল করার পরও কিন্তু জাভিয়ার সিবেরিওকে থ্যাংক ইউ পোস্ট দিয়ে দিয়েছে, এবং সিবেরিওর পরবর্তী গন্তব্য হতে চলেছে এফসি গোয়া। কথাবার্তা অ্যাডভান্স লেভেলে চলে গেছে, খুব সম্ভবত সাইনিংয়েও হয়তো হয়ে যেতে চলেছে 2-1 দিনের মধ্যেই। তো সিবেরিও টোরোকে আরও একবার আমরা মানালোর আন্ডারে খেলতে দেখব। হায়দ্রাবাদ এফসিতে মানালোর আন্ডারে যথেষ্ট ভালো খেলেছিল, সেকেন্ড স্ট্রাইকার পজিশন হিসাবে ওকবেচের সঙ্গে একটা সুন্দর জুটি, সেখানে 54 ম্যাচে 16টা গোল এবং 2টো অ্যাসিস্ট ছিল। ইস্ট বেঙ্গলে খুব একটা তার জন্য ভালো সময় যায়নি, টোটাল 21 ম্যাচে 4টে গোল 1টা অ্যাসিস্ট ছিল। তো দেখা যাক কীরকম পারফরমেন্স হয় এবারে এফসি গোয়ার জার্সি গায়ে। আর এফসি গোয়া এএফসির মঞ্চে খেলবে, তো সিবেরিও আরও একবার তার সামনে সুযোগ থাকবে যে এএফসিতে দলকে লিড করা এবং সেখানে ভালো পারফরমেন্স করা। সো সেই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। এবং এর সাথে সাথে তোমাদের জানিয়েছিলাম যে 24 বছর বয়সী ভারতীয় সেন্টার ফরওয়ার্ড পজিশনের প্লেয়ার কিয়ান নাসিরি, তাকে চেন্নাই এফসি ছেড়ে দেবে এবং একটা ছোট্ট ট্রান্সফার ফির বিনিময়ে কিন্তু মোহনবাগান সুপার জায়েন্ট আরও একবার কিয়ান নাসিরিকে সই করাবে। তো সেইভাবেই চেন্নাইয়ের তরফ থেকে থ্যাংক ইউ পোস্ট এসে গেছে এবং মোহনবাগান সুপার জায়েন্টের তরফ থেকে ওয়েলকাম পোস্টও এসে গেছে। ঘরের ছেড়ে ঘরে ফিরলো, তো কিয়ানের জন্য কিন্তু এটা একটা ভালো সিদ্ধান্ত, কারণ চেন্নাই এফসিতে সে যে আশায় গিয়েছিল যে আমি গেম টাইম পাবো, নিজেকে মেলে ধরবো, কিন্তু ওয়েং কোয়েলের যে প্ল্যানিং সেখানে কিন্তু একদমই মানিয়ে নিতে পারছিল না। তো সেই জায়গায় আরও একবার মোহনবাগানে ফিরে আসা, এবার তাকে হয়তো সিএফএলেও আমরা দেখতে পাবো, ডুরান্ড কাপেও হয়তো কিয়ান নাসিরিকে দেখতে পাবো, এবং আইএসএলেও পরিকল্পনার মধ্যে থাকবে, কারণ দুটো উইংয়ে খেলতে পারে, সেকেন্ড স্ট্রাইকার পজিশানে খেলতে পারে, যেখানে মলিনা কিন্তু অবশ্যই কিয়ান নাসিরির মতন একজন প্লেয়ারকে পাওয়ার জন্য শক্তি আরও কিছুটা আক্রমণ বিভাগে বাড়িয়ে নিল, এটা বলাই চলে। এবং ভালো সাইনিং হয়েছে মোহনবাগান সুপার জায়েন্টের জন্য। তো দেখা যাক পরবর্তী সময় কিয়ান কীরকম গেম টাইম পায়, সে কীরকম পারফরমেন্স করে, এবং দীর্ঘমেয়াদী চুক্তিতেই কিন্তু কিয়ানকে সাইন করিয়ে নিয়েছে মোহনবাগান সুপার জায়েন্ট। এবং এর সাথে সাথে আমরা যদি 27 বছর বয়সী এক্সপিরিয়েন্স রাইট ব্যাক পজিশনের প্লেয়ার ভানলাল জুইরিকাকে নিয়ে কথা বলি, তো মোহামেডানের সঙ্গে যুক্ত ছিল, এখনও একটা সিজন কন্ট্রাক্ট থাকলেও কন্ট্রাক্টসে অফিসিয়ালি টার্মিনেট করে নিয়েছে। অ্যাজ এ ফ্রি প্লেয়ার হিসাবে চেন্নাই এফসিতে মুভ হওয়ার চান্স অনেকটা বেশি থাকলেও ওড়িশা এফসি তাকে কিন্তু এবার সাইন করিয়ে নিয়েছে 3 বছরের চুক্তিতে। কিন্তু ওড়িশা এফসির জার্সি গায়ে ভানলাল জুরিকাকে আমরা দেখব। ইস্টবেঙ্গল একটা সময় ইনিশিয়াল ইনকোয়ারি করেছিল, তারপর কোনো রকম আর কথাবার্তা এগোয়নি। তো জুরিকা কিন্তু এবার ওড়িশাতে গেছে। তো অবশ্যই ওড়িশার দুটো প্রান্তে দুজন ভালো প্লেয়ার, একদিকে রয়েছে সেখানে ভানলাল জুরিকা, সে নিজে খেলবে, অপর দিকে কিন্তু আরও একজন কোয়ালিটি প্লেয়ারের সঙ্গেও চুক্তি বাড়িয়ে নিয়েছে সেভিয়ার গামা। তো সাইড ব্যাকের সমস্যা কিন্তু ওড়িশা কিছুটা মিটিয়ে নিল, এবং ওড়িশা তারা কিন্তু ডুরান্ড কাপ খেলছে না, তারা দল গঠনের কাজ এবার ভালো রকমই শুরু করে দিয়েছে শোনা যাচ্ছে। তো সেই দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। এবং এরপরে আমরা যে বিষয়টাকে নিয়ে কথা বলবো, আজকে কিন্তু আমাদের মহিলা ফুটবল দলের সবথেকে গুরুত্বপূর্ণ ম্যাচটা রয়েছে। তারা কিন্তু আজকে থাইল্যান্ডের মুখোমুখি হবে সন্ধ্যা 6টা থেকে, এবং এই ম্যাচে যদি আমাদের মহিলা দল জয়লাভ করে তারা কিন্তু এশিয়ার মঞ্চে কোয়ালিফাই করে যাবে। তো এশিয়া কাপ খেলার সুযোগ কিন্তু ইন্ডিয়া টিমের কাছে থাকবে। পুরুষ দল তো কিছুই করতে পারছে না, মহিলা দল প্রথম ম্যাচে 13-0 মনে হয়, তারপরে 5 গোল 4 গোলে ম্যাচ জিতেছে। তো আজকে কিন্তু অবশ্যই তাদের দিকে নজর থাকবে, তারা কীরকম পারফরমেন্স করে। তো অবশ্যই সকলে কমেন্ট বক্সে কিন্তু চাকতে ইন্ডিয়া কমেন্ট করতে কেউ ভুলো না, সবাই কমেন্ট করো। এবং ম্যাচ সন্ধ্যা 6টা থেকে হবে। খেলা দেখার ব্যবস্থা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, ফেসবুক পেজেও দিয়ে দেবো। তাই যারা এখনও টেলিগ্রাম চ্যানেল এবং ফেসবুক পেজে যুক্ত হওনি অবশ্যই সেখানে যুক্ত হয়ে যাও। তো যুক্ত হয়ে গেলে সমস্ত লেটেস্ট আপডেট পেয়ে যাবে। এরপর যদি আমরা কথা বলি একটুখানি ইস্টবেঙ্গলকে নিয়ে, তো ইস্টবেঙ্গলকে কিন্তু ডুরান্ড কাপের
উদ্বোধনী ম্যাচ খেলতে হবে, সেটা তোমরা সকলেই জানো। তো 23 তারিখেই ইস্টবেঙ্গলের খেলা রয়েছে। তো দেখতে দেখতে আজকে 5 তারিখ হয়ে গেল, 10 তারিখ থেকেই কিন্তু সমস্ত প্লেয়াররা চলে আসবে। অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আজ একটা ভালো দিন রয়েছে, আজকে থেকেও করতে পারে। এবার দেখা যাক, সেটা পুরোপুরি একটা সাধারণ ব্যাপার, সেটা এমন কিছু ব্যাপার নয়, যে কোনো মুহূর্তেই তারা অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও করে দেবে। তো ইস্টবেঙ্গলের প্রধান যেটা সমস্যার জায়গা সেটা হচ্ছে 2 সাইড ব্যাক। তো সাইড ব্যাকে একদিকে জয়গুপ্তার সঙ্গে অনেকটা কথাবার্তা এগিয়ে রেখে দিয়েছে, শুধুমাত্র পেন পেপারে সিগনেচারটুকু হয়তো বাকি রয়েছে। সেই সিগনেচারটাও কিন্তু ইস্টবেঙ্গল চাইছে খুব তাড়াতাড়ি করে নিতে। ট্রান্সফার ফি যেটা গোয়া চাইছে সেটা কিন্তু মোটামুটি ঠিকঠাক হয়ে গেছে। সেই ট্রান্সফার ফিটা দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব এই প্লেয়ারকে সিগনেচার করা এবং তাকে কিন্তু প্রি সিজন টুর্নামেন্ট ডুরান্ড কাপে ব্যবহার করারও চিন্তাভাবনা রয়েছে এবং তাকে যত তাড়াতাড়ি সম্ভব কিন্তু নিয়ে আসার চেষ্টা চালানো হচ্ছে। আর অপরদিকে আরও এক সাইড ব্যাক পজিশনের প্লেয়ার ভালপুইয়ার সঙ্গে কিন্তু ইস্টবেঙ্গল ভিতর যথেষ্ট পজিটিভভাবে কথাবার্তা বলছে। ভালপুইয়ার ইস্টবেঙ্গলে আসতে নিজস্ব কোনো অসুবিধা নেই, তার মানে পার্সোনাল টার্ম যদি বলো সেটা এগ্রিড করা রয়েছে। এবার মুম্বাই সিটি এফসির সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি, এটাই হচ্ছে একটা সমস্যার ব্যাপার। মার্কেট ভ্যালু তার 1,80,00,000 টাকা হলেও স্যালারি অতটা বেশি সে মুম্বাইয়ে পায় না। মুম্বাইয়ের তুলনায় ইস্টবেঙ্গলে এলে স্যালারি কিছুটা বাড়বে, কিন্তু মুম্বাই সিটি এফসি একটা ভালো ট্রান্সফার ফির বিনিময়েই তবে তারা এই প্লেয়ারকে ছাড়বে। তারা যে ভালপুইয়াকে ছাড়বে না এরকমটা নয়, তারা সেটাই চাইছে, সেটা নিয়েই কিন্তু ভিতর ভালো রকমভাবে পজিটিভলি ইস্টবেঙ্গল চেষ্টা করছে যে এই প্লেয়ারকে তোলার ব্যাপারে। যদিও এখনও পর্যন্ত যে অনেকটা কথাবার্তা এগিয়ে রাখা গেছে সেটা নয়, এবার ভিতরে অনেক রকমই কথাবার্তা চলে, সবটুকু বাইরে এসে বলে দেওয়াটাও ঠিক নয়। তো আরেকটু সময় হয়তো লাগবে, তারপরই কিন্তু এই প্লেয়ারের লাল হলুদ জার্সিতে আসার সম্ভাবনা তৈরি হয়েছে বলে শোনা যাচ্ছে। আর অপরদিকে আমরা যদি একটুখানি মেহতাব সিংকে নিয়ে কথা বলি, তো মেহতাবের ক্ষেত্রেও ব্যাপারটা যেটা গড়াচ্ছে যে মেহতাবকে কোনোভাবেই মুম্বাই ছাড়তে চাইছে না। একটা সিজন কন্ট্রাক্ট থাকলেও তাকে নতুন করে 5 বছরের একটা বড় চুক্তিতে মুম্বাই ধরে রাখতে চাইছে এবং সে যেরকমটা চাইছে স্যালারি, সেই স্যালারির কাছাকাছি জায়গাতে কিন্তু মুম্বাই চলে গেছে। তো সব কিছু যদি ঠিকঠাক দিকে থাকে তাহলে তার মুম্বাই থেকে যাওয়ার চান্স রয়েছে। এবার মোহনবাগান যে প্লেয়ারকে চায়, মোহনবাগান সে প্লেয়ারকে পায়, সেটা আমরা দেখে আসছি। হ্যাঁ, কিছু প্লেয়ারকে হাতছাড়াও মোহনবাগানের হয়েছে, যেমন এই সিজনেই আমরা দেখেছিলাম নাওরেম রোশন, তাকে চেষ্টা করেও শেষ পর্যন্ত তুলতে পারেনি। তো দেখা যাক, মোহনবাগানও কিন্তু তাদের একদম অবশ্যই এই পজিশনে একটা প্লেয়ার দরকার। এএফসির মঞ্চে হ্যাঁ বিদেশি প্লেয়ার 6 জনকেই হয়তো খেলিয়ে দেবে, কোনো অসুবিধা নেই, কিন্তু ডোমেস্টিক লেভেলে যদি এরকম একজন মেহতাবের মতন প্লেয়ার পাওয়া যায়, সে সেন্টার ব্যাক এবং সাইড ব্যাকের অপশান এনে দেবে। সেই জন্য মোহনবাগানও কিন্তু বেশ পজিটিভভাবেই চেষ্টা চালাচ্ছে। দেখা যাক, খুব তাড়াতাড়ি হয়তো এই ব্যাপার নিয়ে কোনো রকম একটা রায় এসে যাবে, নয় সে মুম্বাইতেই দীর্ঘমেয়াদী চুক্তিতে সাইন করবে, তা না হলে সে মোহনবাগানের পথে, এটুকু বলাই যায়। তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।